সায়েন্স লাইন বাই লাইন চ্যানেলে আজকে আমরা পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের অংশ থেকে তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পড়ার চেষ্টা করব। যে বই থেকে আমরা পড়ব সেই বইটা হলো সাঁতরা প্রকাশনীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়। ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, সাঁতরা প্রকাশনী। আমি সবার প্রথমে কৃতজ্ঞতা জানাবো এত সুন্দর একটা বই উপস্থাপন করার জন্য সাঁতরা পাবলিকেশনকে। আমরা জানি কিছু পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করে এবং আমাদের ঘরে সেগুলো দিয়ে তার তৈরি হয়। সেটা হলো তামার তার, রূপোর তার, লোহার তার, এছাড়াও সোনা, এগুলো দিয়ে তড়িৎ পরিবহন হয়, কিন্তু এগুলো খুব কস্টলি। আবার এমন কিছু যৌগ পাবে যারা তড়িৎ পরিবহন করতে পারে না, কাঠ, প্লাস্টিক, কাঁচ ইত্যাদি, যাদেরকে খুব পরিবাহী বলি। এমনও তোমরা জানতে পেরেছ যে আয়নীয় যৌগ জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, কি সংজ্ঞা দেব, তখন আমরা লিখব যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এখান থেকে মনে রাখবে যে তারা তড়িৎ পরিবহন করে। পরিবহনের করে কিভাবে, তার জন্য এখানে উল্লেখ করা হয়নি। সেটা হচ্ছে তারা আয়ন উৎপন্ন করে সবার প্রথমে বিশ্লেষণ হয়ে, সেই আয়ন দিয়ে তারা তড়িৎ পরিবহন করে। সেটা তোমরা আরেকটু পড়লেই বুঝতে পারবে। সংজ্ঞাটাকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, যাতে তোমাদের মনে থাকে, তার জন্য এরকম লেখা হয়েছে যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেই সব পদার্থকেই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলব। তাহলে খুব সহজ। একটা হচ্ছে ইলেকট্রোলাইট, যেগুলো আয়নীয় যৌগ, তারা তড়িৎ পরিবহন করতে পারে। আমরা জানি যে আয়নীয় যৌগ অ্যাসিড হতে পারে, আয়নীয় যৌগ ক্ষার হতে পারে, আয়নীয় যৌগ লবণ হতে পারে। যেমন অ্যাসিড, তাহলে তীব্র অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই তিনটে মাদার অ্যাসিড আমাদের ভালো করে জানতে হবে। ক্ষার, কস্টিক সোডা, কস্টিক পটাশ, অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, NaOH, KOH, এরা হচ্ছে ক্ষার। আর লবণ NaCl, ম্যাগনেসিয়াম সালফেট, MgSO4 ইত্যাদি লবণ, এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো গলিত বা জলে দ্রবীভূত হয়ে প্রথমে বিয়োজন ঘটায়, দিয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। দ্রবণে উপস্থিত এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন নয়। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে ধাতুর পরিবহন আর তড়িৎ বিশ্লেষ্যের পরিবহন এর পার্থক্য। তখন তোমাদের জানতে হবে যে ধাতুর পরিবহনে কে দায়ী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনে কারা দায়ী। তার মানে একটাতে আয়ন দায়ী, একটাতে ইলেকট্রন দায়ী। তাই এখানে কোনোভাবেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থতে ইলেকট্রন দায়ী নয়, আয়ন দায়ী। এবং আয়নগুলোই তড়িৎ পরিবহন করে বলে তারা তড়িৎদ্বারে যখন যায় তখন কেউ বিজারিত হয়, কেউ জারিত হয়, তার ফলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। আর এরকম যদি প্রশ্ন আসে যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তখন আমরা বলবো যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো। দেখো, যদি তড়িৎ পরিবাহিত করতে নাই পারে, তাহলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হওয়ার জায়গা নেই। তাই এখানে লেখা নেই যে যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে না। তড়িৎ পরিবহন না করলেই তো ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে না, কারণ তারা তো কোনো ইলেকট্রনের দিকে যাচ্ছেই না। তাহলে তার জারণ বিজারণ কী করে হবে? তাই নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হবে না। তাহলে এরকম তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ আমাদের ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে চিনি, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া। এরা কিন্তু সবাই সমযোজী যৌগ, অর্থাৎ এক কথায় সমযোজী যৌগ যারা, তারা তড়িৎ পরিবহন করতে পারে না, তাই তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তার কারণ সমযোজী যৌগ গলিত অবস্থাতেও বিয়োজিত হয় না, জলে দ্রবীভূত অবস্থাতেও বিয়োজিত হয় না, তার ফলে নতুন আয়ন তৈরি করে না। আর আয়ন উৎপন্ন না হলে তড়িৎ পরিবহন হবে না, কারণ এই তড়িৎ পরিবহনের জন্য প্রধানত আয়নরাই দায়ী। তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরীক্ষার প্রশ্ন আসে, যে পার্থক্য আসে। তাহলে একটু আগে আমরা দেখলাম যে আয়ন উৎপন্ন করে তড়িৎ পরিবহন করে। তাহলে যেসব তড়িৎ বিশ্লেষ্য বেশি মাত্রায় বিয়োজিত হয়, বেশি সংখ্যক আয়ন তৈরি করে, তাদেরকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলবো, যাকে ইংরেজিতে বলে স্ট্রং ইলেকট্রোলাইট। যেমন লবণ, তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, এরা কিন্তু সব স্ট্রং ইলেকট্রোলাইট। এবং আয়নীয় যৌগের গাঢ় জলীয় দ্রবণ অপেক্ষা লঘু জলীয় দ্রবণ অধিক তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটা খেয়াল রাখতে হবে, কেন লঘু জলীয় দ্রবণে কী হয়, আয়নগুলো খুব সহজে তড়িৎদ্বারের দিকে মুভ করতে পারে, যেতে পারে। সেই জন্য গাঢ় জলীয় দ্রবণের চেয়ে লঘু জলীয় দ্রবণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তবে এখানে কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে বোঝানো হয়েছে বিশেষ করে লবণ
তীব্র ক্ষার, তীব্র অ্যাসিডকে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলবো? যেসব তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়ে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলবো। যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এইগুলো হবে আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এটা মাথায় রাখবে। আর এই গ্রুপটাকে ভালো করে খেয়াল করবে, তোমরা লাস্টে শিখবে যে এই গ্রুপটা যদি কোনো অ্যাসিডে থাকে তাকে বলা হয় জৈব অ্যাসিড, এর নাম কার্বক্সিলিক গ্রুপ। তাই ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এগুলোকে বলে জৈব অ্যাসিড। সমস্ত জৈব অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আবার অজৈব অ্যাসিড, যে অ্যাসিডগুলো মৃদু অ্যাসিড, তারাও কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তার কারণ কেন মৃদু অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তখন মৃদু অ্যাসিড কম বিয়োজিত হয়, কম H+ আয়ন তৈরি করে, আর যে কম বিয়োজিত হবে, কম আয়ন তৈরি করবে, সেই কম তড়িৎ পরিবহন করবে। আর অল্প সংখ্যক আয়ন তৈরি করাতে তড়িৎ পরিবহন কমে যায়, তখন তাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের পার্থক্য পরীক্ষাতে আসতে পারে। তখন আমরা খেয়াল করব যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বেশি মাত্রায় বিয়োজিত হয়। কেন? বিয়োজন ছাড়া আয়ন হবে না, আয়ন ছাড়া তড়িৎ যাবে না, তড়িৎ না গেলে নতুন ধর্মিষ্ঠ পদার্থ তৈরি হবে না। তাই এই তিনটেকে মাথায় কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়, অর্থাৎ জৈব অ্যাসিড, মৃদু ক্ষার। জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি, কেন? আয়ন বেশি। জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা কম, আয়ন কম। এদের জলীয় দ্রবণ কেবলমাত্র আয়ন বর্তমান থাকে, এদের জলীয় দ্রবণে আয়ন এবং অণু উভয়ই বর্তমান থাকে। এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। মনে করো আমার কাছে 1 মোল ফর্মিক অ্যাসিড আছে। 1 মোল যদি কেউ বুঝতে না পারো, আমি বোঝার সুবিধার জন্য আমি বলছি যে 100টা ফর্মিক অ্যাসিড আছে। তাহলে এই 100টা ফর্মিক অ্যাসিডের মধ্যে দেখা গেল যে 20টা ফর্মিক অ্যাসিড তারা ফরম্যাট আয়ন আর H+ আয়নে ভেঙে গেল। তাহলে 80টা ফর্মিক অ্যাসিড এখনও আনডিসোসিয়েটেড হয়ে আছে, অর্থাৎ মলিকুলার ফর্মে আছে। সেই জন্য বলছে যে অণুও বর্তমান থাকে, আয়নও বর্তমান থাকে। তাহলে এই ফর্মিক অ্যাসিডের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণের মধ্যে কী পাবো? ফরম্যাট আয়ন পাবো, HCO- H+ আয়ন পাবো। আর কি পাবো? স্যার অনেকগুলো ফর্মিক অ্যাসিড পাবো যারা ভাঙেনি, যারা ব্রেকআপ হয়নি। তখন মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সব যৌগগুলো ভাঙবে না। তাই এদের জলীয় দ্রবণে আয়ন ও অণু উভয়ই বর্তমান থাকে। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রেও একই ঘটনা, সমস্ত কার্বনিক অ্যাসিডের একই ঘটনা, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের একই ঘটনা। যারা মৃদু তারা সবগুলো ভেঙে যায় না। এরকমভাবে ভাবতে পারো যে তুমি একটা পেন, এরকম 100টা পেন নিয়েছো, তাই 100টা পেনকে হাত থেকে ফেলে দিয়েছো। তার মানে দেখা গেলো যে পেনের ঢাকনাগুলো খুব টাইট, 20টা পেনের ঢাকনা খুলে গেল। তাহলে এগুলো ভাবো ইন্ডিভিজুয়াল আয়ন। তাহলে 80টা পেন এখনও কী পাবে? তাহলে পেন যে জায়গায় ফেলেছো সেই জায়গায় কী পাবে? কিছু গোটা পেন পাবে, অর্থাৎ যাদের ঢাকনা খোলেনি। আর কিছু কী পাবে? ঢাকনা খোলা অবস্থায় পেন পাবে, অর্থাৎ যারা বিয়োজিত হয়ে গেছে। এটাই বলা হচ্ছে যে যখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে তখন পেনগুলোর ঢাকনা ভাবো লুজ, সব খুলে গেছে, অর্থাৎ সব ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে গেছে। আর যখন তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য তখন আংশিক বিয়োজিত হয়েছে, আংশিক আয়নিত হয়েছে। এরা সাধারণত তড়িৎযোজী যৌগ, NaCl, NaOH প্রভৃতি। আর এরা উচ্চ ধ্রুবীয় সমযোজী যৌগ, অর্থাৎ CH3COH, NH4OH প্রভৃতি। উচ্চ ধ্রুবীয় মানে যার পোলারিটি বেশি, অর্থাৎ হাই পোলারিটির কোভ্যালেন্ট কম্পাউন্ড। এবার আমাদের একটু জানতে হবে আয়ন কাকে বলে। তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণুপুঞ্জকে আয়ন বলে। যেমন Cl একটা পরমাণু, এবারে একটা ইলেকট্রন দিয়ে দাও, তাহলে তড়িৎগ্রস্ত হয়ে গেল, তাহলে এটা একটা আয়ন হয়ে গেল। Na একটা পরমাণু, এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নাও, তাহলে এটা আয়ন হয়ে গেল, তাহলে এটা পরমাণু হয়ে গেল। এরকমভাবে পরমাণু পুঞ্জ হতে পারে। তুমি মনে করো NH4 নিলে, একসাথে অনেকগুলো পরমাণু আছে, তাই এটা পরমাণু পুঞ্জ, ওপরে প্লাস দিলে তাহলে এটা আয়ন হয়ে গেল। আবার তুমি কি করলে? CH3CO- নিলে, তাহলে একটা পরমাণু পুঞ্জ হয়ে গেল। তাহলে এই পরমাণু পুঞ্জ যারা তড়িৎগ্রস্ত, পরমাণু বা পরমাণুপুঞ্জ, তাদেরকে আমরা বলবো আয়ন। আর এই আয়নের মধ্যে যেটা ধনাত্মক হবে সেটা হবে ক্যাটায়ন, আর যেটা ঋণাত্মক হবে সেটা হবে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। যেমন এখানে Cl- অ্যানায়ন, Na+ ক্যাটায়ন, NH4+ ক্যাটায়ন, CH3CO- অ্যানায়ন। এবং আয়নী ভবন কাকে বলে, এটা যদি কখনো প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়, এই ঘটনাকে আয়নী ভবন বলে। আয়নী ভবনে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির সংখ্যা সমান হতেও পারে, আবার নাও হতে পারে। তবে ক্যাটায়ন ও অ্যানায়নের মোট আধান কিন্তু সবসময় সমান হবে। যেমন CaCl2, এখানে একটা Ca তৈরি হলো কিন্তু দুটো Cl- তৈরি হলো, তাই এদের টোটাল যে আধান সেটা কিন্তু সমান। কেন? একটা Ca মানেই দুটো প্লাস, আর দুটো Cl মানে দুটো মাইনাস, কিন্তু সংখ্যায় ভেদ আছে। আবার এমন হতে পারে যতগুলো ক্যাটায়ন হলো ততগুলো অ্যানায়ন হলো এবং আধানও এদের সমান হলো।
পরের দিন আমরা বাকিটা পড়বো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।